স্কুল কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। 21 আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে সে জানায় মুফতি হান্নানের নির্দেশে সে 21 আগস্ট গ্রেনেড হামলায় সরাসরি অংশগ্রহণ করে। হামলা চলাকালীন সময়ে সে মঞ্চকে উদ্দেশ্য করে গ্রেনেড ছুঁড়েছিল। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাগে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, হল খোলা নিয়ে কাটেনি জটিলতা। চলতি মাসে 50 লাখ ডোজ কোটা টিকা আসার কথা থাকলেও আসলো মাত্র 20 লাখ। ঘাটতি পূরণের জন্য চাপ দেওয়া হচ্ছে সেরামকে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেশেই তৈরি হবে যুদ্ধ বিমান, আশা প্রধানমন্ত্রীর। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বিমান বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। আলটিমেটাম দিলেও 17ই মের আগে খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল। একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী হল খোলার 2 সপ্তাহ পর শুরু হবে ক্লাস। অন্যদিকে প্রশাসনের আশ্বাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করলেও হল না ছাড়ার সিদ্ধান্তে অনড়। এদিকে মঙ্গলবারও বিক্ষোভ করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 13 মার্চ হল খোলার সিদ্ধান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সরে আসলে সোমবার আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা 72 ঘন্টার মধ্যে হল খোলার জন্য প্রশাসনকে আলটিমেটাম দেন। এ নিয়ে মঙ্গলবার সকালে একাডেমিক কাউন্সিলের বৈঠক হয়। বৈঠক শেষে উপাচার্য জানান হল খোলা হবে 17ই মে, আর 17ই এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের টিকার আওতায় আনা হবে। টিকার বিষয়টি এখন একটি পূর্ব শর্ত হলে ওঠাবার, এবং বড় পরীক্ষাগুলো হলে থাকা না থাকার সাথে সম্পৃক্ত। ফলে এই বিষয়গুলো একেবারেই বিভাগ পর্যায়ে সীমিত থাকবে। তবে আলটিমেটামে অনড় শিক্ষার্থীরা প্রশাসনের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দ্রুত হল খোলার দাবি জানিয়েছেন। আমরা তো স্টুডেন্ট এবং আমাদের একটা ক্যারিয়ার আছে, আমাদের তো এখন যদি সেশন জটে পড়ে যায় তাহলে তো মনে করেন যে আমরা দীর্ঘ একটা সময় পাড়ি দিতে হবে। আমরা চাই সবকিছু যেহেতু চলতেছে, হল কেন খোলা হবে না? হল খুলে দেওয়া হোক। হল খুলে না দিলে আমরা কই থাকবো? পরীক্ষা কোথা থেকে দিব? 17 মের যে ইনফরমেশনটা দিল যে খুলবে, ওইটা আমরা অবশ্যই প্রত্যাহার করছি। এর আগে আমরা যত দ্রুত সম্ভব হল খুলে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। এদিকে হল ছাড়ার প্রশাসনিক নির্দেশনা উপেক্ষা করেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দিন ধরে হলে অবস্থান করছেন। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত সহ 3 দফা দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছিলেন তারা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেও হল ছাড়তে অস্বীকৃতি জানান শিক্ষার্থীদের একাংশ। আমরা আন্দোলনটা স্থগিত করে আর যারা হলে আছে আমরা তাদেরকে বলেছি আমাদের আন্দোলন স্থগিত হয়ে গেছে। আন্দোলন স্থগিত বা চালু রাখে, এর সঙ্গে যেন কেউ হলে ওঠা না ওঠা ব্যাপারটাকে রিলেট না করে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে নির্দেশনা না মানলে তল্লাশি চালিয়ে হল থেকে সবাইকে বের করে দেওয়া হবে। হলে যাব, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলবো। আমরা বারবার বলেছি যে আমরা বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীরা আমাদের সহযোগিতা করবে। এদিকে হল খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার সকালে দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে জড়ো হন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী। তারা ডায়না চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। দ্রুত হল খুলে না দিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। আমরা যেখানে অবস্থান করছি সেটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ এবং এর কারণে আমাদের একটা জীবনের একটা রিস্ক হয়ে যাচ্ছে। এই কারণে আমরা হল খোলার দাবি করছি। করোনা পরিস্থিতিতে 1 বছরেরও বেশি সময় পর আগামী 24 মে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিয়েছে সরকার। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষক, পাইলট ও বিমানবন্দরে কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি মাসে 50 লাখ ডোজ টিকা আসার কথা হলেও এসেছে 20 লাখ। বাকি টিকা পেতে সেরাম ইনস্টিটিউটকে চাপ দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। দেশে টিকা কার্যক্রমের 14তম দিন। দেশব্যাপী মঙ্গলবার পর্যন্ত 36 লাখের বেশি রেজিস্ট্রেশন হয়েছে। টিকা পেয়েছেন 23,80,000। যাদের বয়স 40-এর বেশি তাদের পাশাপাশি অগ্রাধিকার তালিকায় থাকারা নিচ্ছেন করোনার টিকা। নির্দ্বিধায় টিকা নিতে পারেন, এতে কোনো অসুবিধাই হয় না। তবে আমি সবাইকেই অনুরোধ করব, টিকা নেওয়ার পরও কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আরও বেশ কিছুদিন।
যতক্ষণ পর্যন্ত না এই মহামারীটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে ততক্ষণ পর্যন্ত। নাগরিক হিসেবে আমি খুবই গর্ববোধ করি যে বাংলাদেশের নাগরিকরা অনেক আগে টিকা নিতে পারছেন, যেখানে পৃথিবীর অনেক দেশের মানুষ এখনও টিকার কথা স্বপ্নেও ভাবতে পারছে না। দেশের 40% মানুষের সংখ্যা 4 কোটি, সেই হিসেবে টিকা প্রয়োজন 8 কোটি। এখন পর্যন্ত হাতে এসেছে 90 লাখ টিকা। চলতি মাসে সেরাম ইনস্টিটিউট 50 লাখ ডোজ টিকা পাঠানোর কথা থাকলেও পাঠিয়েছে 20 লাখ। বাকি থাকা টিকা সামনের মাসে চালানে আসবে বলে আশাবাদী সরকার। এই মাসে আমাদের পাওয়ার কথা ছিল 50 লক্ষ, কিন্তু আমরা পেয়েছি 20 লক্ষ, অর্থাৎ এখানে একটা ঘাটতি হয়ে গেল। এ বিষয়ে আমরা সেরামের উপরে আমরা চাপ প্রয়োগ করেছি, এখানকার যারা সাপ্লায়ার তাদের উপরেও আমরা চাপ প্রয়োগ করেছি। সবসময় তাদের সাথে যোগাযোগে আছে, আলোচনায় আছি, তারা আগামী মাসে বাড়িয়ে দিবে বলেছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয় শিক্ষক ও বিমান পরিচালনার সাথে জড়িতরা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন টিকা। 18 বছরের নিচে শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরিকল্পনা নেই, তবে তার উপরে বয়সীদের টিকা দিতে সরকারি সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শিক্ষকদের টিকা আমরা অগ্রাধিকার হিসেবে দিব। যারা 40-এর নিচে আছেন তারা যদি কিনা শিক্ষক হয়ে থাকে তাদেরকেও আমরা কনসিডারেশনে নিয়ে নিব। শিক্ষার্থীরা 18-র নিচে আমরা তাদেরকে ভ্যাকসিনেট করতে পারবো না, এবং 18-র উপরে যারা আছে এই বিষয়ে সরকারিভাবে যে সিদ্ধান্ত আসবে আমরা সেই সিদ্ধান্তটাই ফলো করব। ভ্যাকসিন নেওয়ার পরও বিদেশে যেতে কোভিড নেগেটিভ সনদ লাগবে। 7 এপ্রিল সারা দেশে শুরু হবে টিকার দ্বিতীয় ডোজ দেয়া। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সার্বভৌমত্ব রক্ষা সহ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বিমান বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেশাদার আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যশোর বিমান বাহিনী একাডেমিতে 2টি স্কোয়াড্রনকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গবেষণা চালালে একদিন যুদ্ধ বিমান বানাবে দেশ। যশোর থেকে হারুনুর রশিদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। মুক্তিযুদ্ধের সময় উপহার পাওয়া মাত্র 3টি বিমান দিয়ে যে বাহিনীর যাত্রা শুরু, কালের পরিক্রমায় সেই বিমান বাহিনীর বহরে এখন শোভা পায় 4র্থ প্রজন্মের যুদ্ধাস্ত্র। বিমান বাহিনীতে 11 স্কোয়াড্রন বিবেচিত হয় বৈমানিক তৈরির সূতিকাগার হিসেবে। পাশাপাশি আকাশ প্রতিরক্ষায় দেশের একমাত্র অ্যাটাক ইউনিট হিসেবে অপারেশনাল কার্যক্রম পরিচালনা করছে স্কোয়াড্রন 21। রাষ্ট্রের বিশ্বস্ততা অর্জন করা এই 2টি স্কোয়াড্রনকে মঙ্গলবার সম্মানসূচক ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে ঢাকা থেকে যশোর বিমান বাহিনী একাডেমিতে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের পক্ষে বিমান বাহিনী প্রধান সামরিক রীতিতে জাতীয় পতাকা তুলে দেন স্কোয়াড্রন 11 এবং 21কে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার দীর্ঘমেয়াদী প্রচেষ্টায় বিমান বাহিনীকে আধুনিক করে গড়ে তুলতে বদ্ধপরিকর। বিশ্বায়নের যুগে যে কোনো দেশের জন্য একটি পেশাদার বিমান বাহিনী অপরিহার্য। একটি আধুনিক ও চৌকস বিমান বাহিনী গড়ে তোলার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। সর্বোচ্চ ত্যাগ ও চ্যালেঞ্জ মোকাবিলার মানসিকতা নিয়ে দেশমাতৃকা রক্ষায় বিমান সেনাদের নিয়োজিত থাকার আহ্বান জানান প্রতিরক্ষামন্ত্রী। আমাদের একটা আকাঙ্ক্ষা আছে যে বাংলাদেশেই আমরা আমাদের যুদ্ধ বিমান তৈরি করতে পারবো। কাজে এর উপর গবেষণা করা এবং আমাদের আকাশ সীমা রক্ষা আমরা নিজেরাও যেন করতে পারি, সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি এই স্কোয়াড্রনগুলো জাতীয় নিরাপত্তার জন্য অপরিসীম ভূমিকা রাখে শান্তিকালীন পরিস্থিতিতেও। বিমান বাহিনীর আক্রমণাত্মক এসব স্কোয়াড্রন এখন 4র্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমানের মাধ্যমে প্রশিক্ষণের পাশাপাশি অপারেশনাল কার্যক্রমও চালাচ্ছেন প্রতিনিয়ত। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের মাধ্যমে এই বাহিনী ভবিষ্যতে আরও বেশি দক্ষ, আরও বেশি চৌকস হয়ে উঠবে, এমনটি প্রত্যাশা করে বাংলাদেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি, যশোর। দেশের বাইরে সিরিজ খেলতে নিউজিল্যান্ড গেল বাংলাদেশ ক্রিকেট দল। 3টি করে ওয়ানডে ও টি20 খেলতে আজ বিকেলে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছে টাইগাররা। কন্ডিশনার ফর্ম পক্ষে না থাকলেও দুঃসাধ্য সাধনে প্রত্যয়ী ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে ঘরের মাটিতে ফিরেছে খেলা। এবার খুলল আন্তর্জাতিক ক্রিকেটের দরজাও, সীমানা পেরোলো তামিম বাহিনী। বিসিবি একাডেমি থেকে এয়ারপোর্টে যান 10 ক্রিকেটার। এখন থেকে সার্বিক তত্ত্বাবধানে বিদেশ সফরে দলের সঙ্গে যাবেন বোর্ডের একজন পরিচালকও। নিউজিল্যান্ড সফরে টাইগারদের সঙ্গী জালাল ইউনুস।
দুপুর ৩টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করেন ২০ ক্রিকেটার। ব্যক্তিগত গাড়িতে সরাসরি বিমানবন্দরে আসেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, সৌম্য, তাসকিনরা। মাস দেড়েকের জন্য পরিবারের কাছ থেকে নিলেন বিদায়, জানিয়ে গেলেন সময়টা নেই পক্ষে, তাও আশা হারাচ্ছেন না। যে নিউজিল্যান্ড কন্ডিশন আমাদের জন্য ডিফিকাল্ট, বাট অসম্ভব কিছুই না। আমরা চেষ্টা করব যে জিনিসটা আগে আমরা কোনোদিন অ্যাচিভ করি নাই নিউজিল্যান্ডে, এবার যেরকম আমরা চেঞ্জ করতে পারি। দুঃসাধ্য কিছু অর্জনের কথাই বলে গেলেন ওয়ানডে অধিনায়ক। ২০১৯ সালে সবশেষ নিউজিল্যান্ড সফরে পারফরমেন্স ছিল যাচ্ছে তাই, ছিল ক্রাইস্টচার্চের সেই দুঃস্মৃতিও। দুঃসময় কাটাতে ভুলে যেতে হবে সব। সবাই যদি মেন্টালি অনেক যেভাবে ফিট হয়েছে বা মেন্টালি যে প্রিপারেশন যেগুলো নিছে আর আগে যে সিরিজগুলো খেলছে যেভাবে সবাই, তো আশা করি সবাই ভালোই করবে। বোলিং তো আমার প্রথম স্কিল, তো ইনশাল্লাহ এটা নিয়ে আমি অনেক বেশি সিরিয়াস এবং কাজও করেছি, আর আশা করি ভালো কিছু হবে। ২০ মার্চ ডানাডিনে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে মাঠে গড়াবে দু দলের সিরিজ, আর হ্যামিল্টনে টি-20 সিরিজ শুরু হবে ২৮ মার্চ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দেশের হয়ে খেলতে আইপিএলের কোটি টাকার মায়া ছাড়লেন কাটার মাস্টার মুস্তাফিজ। বললেন এরপরে সময় আর সুযোগ থাকলেই খেলবেন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টটিতে। কোনটি সম্মানের, দেশের হয়ে খেলা নাকি টাকাকে প্রাধান্য দিয়ে আইপিএলে অংশ নেয়া? এ প্রশ্নটাই এখন দেশের ক্রিকেট পাড়ার টক অব দ্য টপিক। লঙ্কা সফরে না গিয়ে আইপিএল খেলতে চান সাকিব, জানিয়ে ক্ষোভ আর বিস্ময়ের রেশি কাটছে না টাইগার ক্রিকেট ভক্তদের। তবে ব্যতিক্রম উদাহরণও আছে, যাদের কাছে টাকা নয় বরং দেশের প্রতি দায়বদ্ধতাই সবার আগে। সেটা আবারও চোখে আঙুল দিয়ে প্রমাণ করলেন টাইগার সেন্সেশন মুস্তাফিজ। কিউই সফরের পর দুটি টেস্ট খেলতে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় উড়াল দেবে টিম টাইগার্স। একই সময়ে চলমান থাকবে আইপিএল, যেখানে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতানোর কথা ছিল মুস্তাফিজের। তবে নিউজিল্যান্ডে উড়াল দেওয়ার আগে ফিজ সাফ জানালেন সুযোগ পেলে অর্থকে পেছনে ফেলে খেলবেন দেশের হয়েই। সবার আগে আমার দেশের খেলা ফার্স্ট। যদি আমি যদি শ্রীলঙ্কাদের টেস্টে যদি থাকি তাহলে আমি টেস্ট খেলবো, আর যদি না থাকি, যদি বিসিবি যদি না থাকে তো বিসিবি তো বলবে যে আমি নাই, কিংবা যদি সিলেক্ট না হয় তাহলে আমার যদি বিসিবি যদি ছাড়া আইপিএলের জন্য তাহলে আমি আইপিএল। মুস্তাফিজের গায়ে হয়তো বিশ্বসেরার তকমা নেই, তবে আছে চোয়ালবদ্ধ দেশপ্রেম, যা নিশ্চিতরূপে দৃষ্টান্ত হয়ে থাকবে অন্যদের জন্য। মাহবুব রিমন, সময় সংবাদ। আর্থিক খাত থেকে বাংলাদেশ ব্যাংকের অনেকেই মধু খেয়েছেন, এমন মন্তব্য করেছেন দেশের উচ্চ আদালত। এক্ষেত্রে ব্যাংকটির সাবেক ও বর্তমান কর্মকর্তা এসকে সুর ও শাহ আলমের নাম ঘুরে ফিরে। কেন্দ্রীয় ব্যাংক বলছে আর্থিক খাতের অনিয়ম তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে আদালতের নির্দেশ সত্ত্বেও মঙ্গলবার হাজির হননি পিপলস লিজিংয়ের ৯২ জন ঋণখেলাপি। আর্থিক খাতে অনিয়ম নিয়ে যখনই আলোচনা হয় তখনই বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও বর্তমান নির্বাহী পরিচালক শাহ আলমের নাম আসে। এরই মধ্যে এই দুজন তাদের স্ত্রীর ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর। নিষেধাজ্ঞা রয়েছে বিদেশ ভ্রমণে। মঙ্গলবারও পিপলস লিজিংয়ের মামলার শুনানিতে উঠে আসে তাদের প্রসঙ্গ। আদালত তাদেরকে ডাকাতের সঙ্গে তুলনা করে বলেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থেকে জিএম পর্যন্ত অনেকেই পিপলস লিজিংয়ের মধু খেয়েছেন। এই দুজনের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের আইনজীবী কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন আর্থিক খাতের অনিয়ম তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। কমিটি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় অবসরপ্রাপ্ত দুজন বিচারককে কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন আদালত। বিআইএফসি প্রথমে, দ্বিতীয়ত ইন্টারন্যাশনাল লিজিং, তৃতীয়ত পিপলস লিজিং, এই তিনটা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসের সকল অসঙ্গতি, অনিয়ম, ইরেগুলারিটি সবগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, এবং এখানে বাংলাদেশ ব্যাংকের কারোর কোনো ইনভলভমেন্ট যদি থেকে থাকে তাহলে সেটিও দেখবেন। কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতিতে জড়িয়ে পড়া হতাশাজনক বলে মনে করেন অর্থনীতিবিদরা। সেন্ট্রাল ব্যাংকের ভিতরে এত বড় রকমের দুর্নীতি যদি থাকতে পারে বা উদ্ঘাটিত হয় আংশিকভাবে, তাহলে ভিতরের পুরো সত্য না জানা পর্যন্ত কিন্তু এই যে চাঁদের মধ্যে কলঙ্ক, এই কলঙ্কটা কিন্তু যাবে না। এদিন পিপলস লিজিং থেকে ৫ লাখেরও বেশি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি এমন ৫১ জন ঋণখেলাপি হাইকোর্টে হাজিরা দিয়েছেন। নির্দেশনা সত্ত্বেও আসেননি ৯২ জন খেলাপি। এদিকে বেসিক ব্যাংকের ৪,১০০ কোটি টাকা ঋণ জালিয়াতির মধ্যে ৩,১০০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়েছে। বাকি ১,০০০ কোটি টাকার হদিশ মিললেই দেয়া হবে ৫৬ মামলার চার্জশিট। হাইকোর্টে এমন প্রতিবেদন দিয়েছে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সপ্তাহে
দেশের ফুটবলের খবর। দেশব্যাপী বয়সভিত্তিক প্রতিভা বাছাই কার্যক্রমের চূড়ান্ত পর্বের উদ্বোধনী দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কমলাপুর স্টেডিয়ামে এদিন ট্রায়াল দেয় ৭৩ জন খুদে ফুটবলার। প্রতিভা অন্বেষণের বাছাই কার্যক্রমে মাঠে ছিলেন জাতীয় দলের হেড কোচ জেমি ডে ও বাফুফের স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি। জাতীয় দলের কোনো নির্দিষ্ট সূচি না থাকায় সেরা ফুটবলার খুঁজে পেতে চোখ রাখেন তারাও। মাঠে বসে শিশু কিশোরদের খেলা উপভোগ করেন কাজী সালাউদ্দিন। প্রতিভা অন্বেষণ শেষে খুদে ফুটবলারদের সঙ্গে কথা বলেন তিনি। ৩ দিন ধরে চলবে এই প্রতিভা অন্বেষণ কার্যক্রম, যেখানে সেরারা সুযোগ পাবেন কমলাপুরের বাফুফের ফুটবল একাডেমি থেকে অনুশীলন করার। জানিয়ে দিচ্ছি আরেকবার, চলতি মাসে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা হলেও আসলো মাত্র ২০ লাখ। ঘাটতি পূরণের জন্য চাপ দেওয়া হচ্ছে সেরামকে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেশেই তৈরি হবে যুদ্ধ বিমান, আশা প্রধানমন্ত্রী। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বিমান বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, হল খোলা নিয়ে কাটেনি জটিলতা। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।